আমি লেবু রসের মধ্যে প্রায় মিনিট 5 এটার মধ্যে ভিজিয়ে রাখবো। মশলা ভাজার একটা সুন্দর গন্ধ আস্তে আস্তে বেরোচ্ছে। লাল লঙ্কা কিন্তু কোনো রান্নায় পড়লে কিন্তু দেখতে ভারী সুন্দর লাগে। ওপর থেকে ভাজা পেঁয়াজটা দেওয়ার ফলে এই রকম টেক্সচারটা এসছে। চলে এসেছি বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটা দুর্দান্ত স্বাদের সহজ চিকেন রেসিপি নিয়ে। দেখতে হলে শেষ পর্যন্ত সাথে থাকো, একটা কিছু স্কিপ করবে না, সাথে থাকো, দেখতে থাকো। পাঁচশো গ্রামের মতো চিকেন নিয়েছি। সেই চিকেনটাকে একটু উষ্ণ গরম জলের মধ্যে ঢেলে আমি কিছুটা লেবু এই জলের মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে লেবু রসটা নিংড়ে নিচ্ছি। নিয়ে চিকেনটাকে খুব ভালো করে পরিষ্কার করে আমি লেবু রসের মধ্যে প্রায় মিনিট 5 এটার মধ্যে ভিজিয়ে রাখবো। এর ফলে কি হয়, চিকেনের যে আঁশটে গন্ধটা থাকে লেবু আর উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখার ফলে ওটা নষ্ট হয়ে যায়, গন্ধটা আর থাকে না। এবার একটি পাত্রে নিয়ে নিয়েছি তেজপাতা, গোটা জিরে, লবঙ্গ, দারচিনি, চারমগজ, স্টার অ্যানিস। এগুলোকে একটা শুকনো খোলায় দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। তবে তেজপাতাটাকে ভাজবো না। যতক্ষণ মশলাগুলো থেকে একটা সুগন্ধ না বেরোয় ততক্ষণ এটা ভাজতে থাকবো। তবে হ্যাঁ, ভাজতে ভাজতে কিন্তু বেশি পুড়িয়ে ফেলবো না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। মশলা ভাজার একটা সুন্দর গন্ধ আস্তে আস্তে বেরোচ্ছে। আরও একটুখানি ভাজতে থাকবো, মনে হচ্ছে আর একটু লাগবে। যতক্ষণ না এটা ভাজা ভালো করে না হয় ততক্ষণ একটু ভাজি। আমি একটু টেম্পারেচারটাকে বাড়িয়ে দিলাম, তাহলে একটু তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে। মিঠে মিঠে গন্ধ, একটু ঝাঁঝালো গন্ধ আস্তে আস্তে এর ভেতর থেকে বেরোচ্ছে। এবার মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটা যে জল ঝরিয়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম 2 পলা তেল। এখানে কিন্তু তেল বেশি লাগবে না। কেন লাগবে না সেটা একটু পরেই আমি দেখাচ্ছি। 2 পলা 3 পলা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা তেল দিয়ে দেবেন। এবার চিকেনের মধ্যে আমি দিয়ে দেব খানিকটা হলুদ। একটু বেশি করেই হলুদ দেব, যেহেতু এর মধ্যে অন্যান্য সাদা ইনগ্রিডিয়েন্টস গুলো পড়ছে। যেমন এর মধ্যে রয়েছে হলো চারমগজ একটু দিলেই কিন্তু সাদা হয়ে যায়। এবার দিলাম থেতো করে রাখা খানিকটা রসুনটা একটু বেশি পরিমাণেই দেবেন। রসুনটা দিলে মাংসের আস্বাদটাও কিন্তু আঁশটে ভাবটাও চলে যায় আর মাংসের আস্বাদটাও খুব ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে খানিকটা টক দই। এই জন্যই বললাম যে তেলটা কম লাগবে, যেহেতু টক দই দিচ্ছি। টক দই দিলে তেল এমনি ছাড়ে। আমি এখানে 3টে বড় টেবিল স্পুনের টক দই নিয়ে নিয়েছি। এবার এখানে দিলাম খানিকটা গোলমরিচ। আপনারা যে যতটা ঝাল খাবেন সেই পরিমাণে গোলমরিচ দেবেন। গোলমরিচ কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর নয়। লঙ্কা খেলে যেমন অনেক ক্ষতি হয়, গোলমরিচ কিন্তু তা না। আমি এখানে 2 টেবিল স্পুন দিয়ে দিয়েছি গোলমরিচ। এবার দিলাম খানিকটা আদা। সমস্ত মশলাগুলো আমি একে একে এর মধ্যে ঢেলে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন। যতটা পরিমাণ মাংস হবে ততটা পরিমাণই নুন। এটা আপনারা যেহেতু সব রকম সবকিছুর সাথে খেতে পারেন, সেহেতু নুনের পরিমাণটা একটু কম বেশি করে নেবেন। ভাতের সাথে খেলে একটু বেশি, রুটি লুচির সাথে খেলে একটু কম। নুন দিয়ে দিলাম। এবার আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি একটু কালার করার জন্য। প্রায় ছোট 3 চামচ মতো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর দিলাম এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা বাটা। যেহেতু এটা দই পড়েছে, ঝালটা এমনিতেই কেটে যাবে, তাই এর মধ্যে আমি অল্প একটুখানি কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। তোমরা ঝটপট বলে ফেলো তো কে কোথা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের
একটু জানতে সুবিধা হয়, তোমাদের ধন্যবাদ দিতেও সুবিধা হবে। এবার বেশ খানিকটা আগে থেকে কেটে রাখা ছোট ছোট করে পেঁয়াজ, সরু সরু স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ আমি এই মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মাংসটার মধ্যে দিয়ে সমস্ত মাংস দিয়ে পেঁয়াজ দিয়ে এটাকে খুব ভালো করে মাখাবো। এর কিন্তু মাখানোটাই খুব আসল। এই যে ঝুড়ো ঝুড়ো পেঁয়াজগুলো দিলাম, এটা যত ভালো করে মাংসের সাথে মাখানো যাবে তত কিন্তু এর মধ্যে মশলাগুলো ঢুকবে, আর হবেও তাড়াতাড়ি, আর খেতেও ভালো লাগবে, টেস্টিও হবে। আমার মাংসটা মাখা হয়ে গেছে, তবে আমার মনে হচ্ছে পাত্রটা একটু ছোটই হয়েছে, তাই ভাবছি এটাকে একটা বড় পাত্রেই শিফট করে নেব। একটুখানি মাংস দিয়ে পেঁয়াজ দিয়ে একটু মনে হচ্ছে একটুখানি পাত্রটা ছোট হয়ে গেছে। যাই হোক, এইবার আমি এটাকে এই কড়াইয়ে রাখবো, সেহেতু আমি এই কড়াইয়ে এটাকে শিফট করে দিলাম। সমস্ত মাংসটা ঢেলে মাংস সমেত সমস্ত তেল মশলা এর মধ্যে দিয়ে এবার এটাকে আরো ভালো করে আমি এটাকে মাখাতে থাকবো। যত মাখানোটা ভালো হবে তত এর মধ্যে পেঁয়াজগুলো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যাবে। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আমি ওই প্যানে খানিকটা তেল নিয়ে নিয়েছি। তেল নিয়ে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো আমি এই ফ্রাই প্যানের মধ্যে একটুখানি ভেজে নেব। একটুখানি বললে হবে না, ফ্রাই প্যানের মধ্যে বেশ ভালো করে ভেজে নেব। ফ্রাই প্যানটা আমি গরম করতে দিয়ে দিয়েছি, তেলগুলো একটু ভালো করে গরম হোক। এই মাংসটার মধ্যে কিন্তু ফোড়ন দেওয়া চলবে না। বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবার আগে থেকে কেটে রাখা কিছুটা পেঁয়াজ সরু সরু করে কেটে নেবেন, তাহলে তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে। বেশ খানিকটা এক বাটি মতো পেঁয়াজ আমি এই ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে বেশ ভালো করে আমি নাড়াতে থাকবো। যত ভালো করে এটা মুচমুচে হবে তত কিন্তু এর আস্বাদটা তত খুলবে। এবার চলে এলাম কড়াইয়ে মেখে রাখা মাংসটার দিকে। মাংসটা আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে কেটে রাখা খানিকটা টমেটো চৌকো চৌকো করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, এর মধ্যে গোটা গোটা টমেটোটাই আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা লাল লঙ্কা। লাল লঙ্কা কিন্তু কোনো রান্নায় পড়লে কিন্তু দেখতে ভারী সুন্দর লাগে। দুটো জিনিস এখানে আমার লাল পড়েছে, একটা টমেটো আর একটা লাল লঙ্কা। এইগুলো দিয়ে এটাকে আমি ভালো করে কষাবো। যতটা কষাবো দেখবেন ততটা কিন্তু এর আস্বাদটা খোলতাই হবে। বেশ অনেকটা কিন্তু জল বেরিয়েছে, যেহেতু আমি এটাতে দই মাখিয়ে রেখেছিলাম। জলও বেরিয়েছে, আবার টমেটোর থেকে জলও এর মধ্যে বেরিয়েছে। একটু চাপা দিয়ে কিছুটা ফুটতে দেব। আস্তে আস্তে এটা গরম হোক, আমি ততক্ষণে অন্য দিকটা দেখে আসি। আমি যে মশলাগুলোকে রেখেছি ভাবছি এবার ওইগুলোকে গুঁড়িয়ে নেব। এটা হোক এটার মতো, আমি ততক্ষণে মশলাগুলো গুঁড়োনোর কাজ করে আসি। আমি এবার ইন্ডাকশনের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিয়ে রাখলে এটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এবার ওই যে বললাম মশলাটা আমার গুঁড়ো করতে যাব, মশলাটা প্রায় আমার গুঁড়ো হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম চেহারা হয়েছে মশলাটা। খুব মিহি করে গুঁড়ো করবেন ভাজা মশলাটা, তাহলে ভাল লাগবে। দেখুন মাংসটা কিন্তু ফোটা অলরেডি শুরু করে দিয়েছে, জলটাও কিন্তু অনেকটাই কমে এসছে। এবার তেজপাতাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাও নরম হচ্ছে, টমেটোটার থেকে জল বেরোচ্ছে, আবার টমেটোটাও নরম হতে শুরু করে দিয়েছে। আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি, ওই দেখুন কিরম ফুটুম ফুটুম করে ফুটছে। বেশ নাড়তে নাড়তে যখন শুকনো হয়ে যাবে তখন আমি এর অবস্থা বুঝে এর মধ্যে কিন্তু তেল দেব। আমি আগে থেকেই তেল দিইনি, এই যে
কতটা ফুটে গিয়ে জল বেরিয়েছে দেখুন। আমি টমেটোর খোসাগুলো তুলে দিলাম। এইবার দেখছি জলটা অনেকটাই কমে গেছে, কিন্তু বেশ শুকনো শুকনো মাখা মাখা মতো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেই মুচমুচো করে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি একটা তুলে দেখলাম মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর মেখে রাখা পেঁয়াজগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার এই ভাজা পেঁয়াজটা আমি তেল শুদ্ধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর রং হয়েছে। জলটা কিন্তু অনেকটাই মরে গেছে, মাখা মাখা হয়ে গেছে। আর এই ওপর থেকে পেঁয়াজটা, ভাজা পেঁয়াজটা দেওয়ার ফলে এই রকম টেক্সচারটা এসছে। এবার আমি গুঁড়িয়ে রাখা ভাজা মশলাগুলো আমি এর উপর ছড়িয়ে দেব। একটু বেশি পরিমাণে দিলেই ভালো হয়, মানে যেরকম আপনার মাংসের পরিমাণ সেই অনুযায়ী দিলে ভালো হয়। আমার মাংস রান্না কিন্তু রেডি। এবার খাওয়ার পালা। এবার আমি এটাকে পাত্রে ঢেলে পরিবেশন করব।